একজন স্কুল শিক্ষিকাকে 5 জন মিলে গ্যাং রেপ করে। এরপর তাকে খুন করার জন্য রেল লাইনে ফেলে দেওয়া হয়, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়। আদালতে কেস ওঠে। সেই 5 জনকেও পুলিশ খুঁজে বের করে, কিন্তু কোনোভাবে প্রমাণ করা যাচ্ছিল না যে তারা এসব করেছে। রেপিস্টদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল খুবই পাওয়ারফুল। এরই মধ্যে আদালতে কেস চলাকালীন সেই 5 জন অপরাধী একের পর এক খুন হতে থাকে। কেউ তাদের খুবই নৃশংসভাবে মারতে থাকে, কিন্তু কে এসব করছে? আর চালাক উকিল কিভাবে আদালতে প্রমাণ করবে যে তারাই আসল অপরাধী? শিক্ষিকা কি ন্যায় বিচার পাবে? তাই দেখবো আজকের ভিডিওতে। তার আগে শুধু ভিডিও দেখলে কি চলবে? চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে। গল্পের শুরুতে এক মহিলাকে মারাত্মক জখম অবস্থায় রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখা যায়। মহিলার এমন মারাত্মক অবস্থা দেখে অনুমান করা যায় মহিলাটিকে গ্যাং রেপ করা হয়েছে। এরপর তাকে খুন করার জন্য সে রেল লাইনে ফেলে রাখা হয়েছে। এমন সময় এক লোক সে রাস্তা দিয়ে যায়। হঠাৎ সে মেয়েটিকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে। এরপর সে তাকে দ্রুত উঠিয়ে কয়েকজনের সাহায্যে হসপিটালে নিয়ে যেতে থাকে। এই পর্যায়ে বিনয় এবং পারিমার হাসি খুশি পরিবারকে দেখানো হয়। তাদের আছে এক ছেলে, তার নাম ধ্রুব। বিনয় এবং পারিমা দুজনেই চাকরিজীবী, তাই দুজনেই তাদের কাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে। এই তাড়াহুড়োর মধ্যে তারা দুজনকে সময় দেয়। তাদের ছেলে যাবে স্কুলে, কিন্তু ওয়াশরুম থেকে বের হতেই দেরি করে। তাদের ছেলে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে আর তার মাকে জিজ্ঞেস করে আই লাভ ইউ মানে কি। পারিমা মালায়ালাম ভাষা জানে, তাই শিখিয়ে দেয়। ধ্রুবের প্যান্টের চেন লাগাতে গিয়ে সেখানে আটকে যায়। তখন মা এক নিমিষে খুলে দেয়, কিন্তু ধ্রুবের ব্যথা থেকেই যায়, তাই পা বাঁকা করে হাঁটতে থাকে। যেটা দেখে আবার বিনয় পারিমা দুজনেই মজা নেয়। পথে দেখা হয় তাদের কার্তিকের সাথে। কার্তিক এবং বিনয় এক জায়গাতেই কাজ করে। দুজনেই যায় তাদের কাজে। ধ্রুব যায় তার স্কুলে, পারিমা আসে তার স্কুলে। আসলে পারিমা একজন স্কুল টিচার। এরই মাঝে রাভি নামে এক লয়ারকে তার কর্মস্থলে যেতে দেখা যায়। বিনয় এবং কার্তিক জব করে এক সুপার শপে। কাজ শেষে কার্তিক রাস্তায় বেরোলে ট্রাফিক সিগনালে কার্তিক দেখতে পায় রাভিকে। কার্তিককে দেখে রাভি যেন চমকে ওঠে। এক পর্যায়ে গাড়ি থামিয়ে রাভি কার্তিককে কাছে এসে বলে, দাদা এতদিন আপনি কোথায় ছিলেন? কথা বলার জন্য কার্তিককে রাভি তার বাসায় নিয়ে আসে। এরপর বলে, আপনার ওয়াইফের হাতে সময় ছিল মাত্র 3 দিন, কিন্তু তিনি তবুও 7 দিন আপনার জন্য অপেক্ষা করেন হসপিটালে, কিন্তু আপনি আসেননি। এই 6 মাস আপনি কোথায় ছিলেন? কার্তিক জানায় ব্যাপারটা এত সহজ নয়, কাজের চাপে ফেসে গিয়েছিলাম। রাভি ইমোশনাল হয়ে জিজ্ঞেস করে, এই 6 মাস আপনি কি কি কাজ করেছেন? কার্তিক জানায় সেলসের কাজ করেছি, ফ্লোরের কাজ করেছি, আরো অনেক কিছু। রাভি এগুলো শুনে বলে, আপনার ওয়াইফ এখনো আপনার অপেক্ষা করে। এটা বলে কার্তিকের হাতে দেয় তার ওয়াইফের মোবাইল ফোন। অন্যদিকে বিনয় তার কাজ শেষ করে আসে পারিমার স্কুলে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এসে দেখে পারিমা অন্যান্য টিচারদের সাথে নাচ করছে। তা বিনয় বেশ ভালোই উপভোগ করে। পারিমা আবার বিনয়কে দেখে বিনয়ের কাছে আসলে বিনয় বলে, সবার সাথে এনজয় করো, আমি এখন বাসায় চলে গেলাম, পরে তুমি একাই এসো। পারিমা সবার সাথে আবারও ডান্স করে। আসলে তাদের স্কুলে আজকে ছোটখাটো একটি অনুষ্ঠান ছিল। বিনয় তাদের ছেলে ধ্রুবকে নিয়ে বাসায় চলে আসে। এর মধ্যে রাত হয়ে যায়। পারিমা রাস্তায় এসে হাঁটতে থাকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সেই সময় দেখা যায় একটা গাড়ি তাকে ফলো করছে। পারিমা গাড়ি ফলো করা দেখে দ্রুত হাঁটতে থাকে, কিন্তু এক সময় হঠাৎ গাড়িটা তার সামনে এসে থামে। 5 জন গাড়ি থেকে দ্রুত নেমে পারিমাকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠায়। এরপর গাড়ির ভেতরেই পারিমাকে রক্তাক্ত করে গ্যাং রেপ করতে থাকে। শুধুই গ্যাং রেপ নয়, ইতিমধ্যে প্রতিযোগিতা করে যে কে কত পুশ আপ দিতে পারে। সবকিছু আবার একজন ভিডিও করে। যে ড্রাইভ করছিল তাকে একটু চিন্তিত দেখা যায়, কারণ গাড়িটা তার বাবার। আবার সে সবাইকে অনেকবার থামতেও বলে, কিন্তু তারা পশুর চেয়েও হিংস্র হয়ে বারবার পারিমার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে অনেক রাত হওয়ার পরেও পারিমা বাসায় না আসাতে টেনশনে পড়ে যায় বিনয়। ধ্রুব আবার বাবার থেকে ফোন বের করে মাকে কল করে। পারিমার ফোন বাজতে থাকে, কিন্তু পারিমা ফোন রিসিভ করতে পারে না। কিভাবেই বা পারবে? সে তো আর ফোন রিসিভ করার মতো পরিস্থিতিতে নেই। একের পর এক সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে। ওদিকে অনেক রাতেও পারিমা বাসায় না ফেরায় বিনয় আসে পুলিশ স্টেশনে। ভোর রাতের কিছু আগে নরপিশাচরা পারিমাকে রেল লাইনের পাশে ফেলে রাখে। গাড়ি নিয়ে আসে একটা গ্যারেজে। গ্যারেজে রেখেই 4 জন বদলে ফেলে তাদের কাপড় চোপড়। যে ড্রাইভ করছিল সে আবার সবার ফোন নেয় আর একটা জায়গায় এসে সব জামা কাপড় পুড়িয়ে ফেলে, ফোনগুলো ভেঙে নষ্ট করে ফেলে। অন্যদিকে গ্যারেজে গাড়িও একজন ধুতে থাকে।
সকাল হলে কি হয় তা আমরা মুভির শুরুতে দেখেছি, অর্থাৎ গল্পের শুরুতে পারিমাকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পারিমাকে হাসপাতালে নিয়ে আসলে বিনয় খবর পায়। বিনয় তাই ধ্রুবকে নিয়ে হাসপাতালে চলে আসে। খবর পেয়ে দ্রুত হসপিটালে আসে কার্তিকও। এসে কার্তিক বিনয়কে সমবেদনা জানায়, সেই সাথে জিজ্ঞেস করে ধ্রুবকে কেন নিয়ে এসেছো। বিনয় জানায় বাসায় থাকলেও তো এই খবর সবাই জেনে যাবে। বিনয় এবার তাকে ধন্যবাদ দেয় যে হসপিটালে পারিমাকে নিয়ে এসেছিল। এর মধ্যে হসপিটালে পুলিশ আসলে বিনয় পুলিশকে নিয়ে যায় পারিমার বেডের দিকে। ধ্রুবও বাবার সাথে যেতে চাইলে বাবা ধ্রুবকে বাইরে থাকতে বলে। পারিমার জ্ঞান ফেরার পর শুধুই মনে করতে থাকে তার সাথে যা যা হয়েছে সেসব। তাই পুলিশকে ঠিক মতো স্টেটমেন্টও দিতে পারে না, কারণ সে পুরোই ট্রমাটাইজড ছিল। পুলিশ এবার আসে পারিমাকে যেই জায়গায় পাওয়া গিয়েছিল সেই জায়গায়। সেখানে এসে আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করে গাড়ির নাম্বার। অন্যদিকে বিনয়কে বাড়ি থেকে ফোন করে তার বাবা মা। ফোন করে মান সম্মানের ব্যাপার নিয়ে প্রশ্ন তুললে বিনয় তার বাবাকে বলে, তুমি তো আত্মসম্মান নিয়েই থাকো, এই বলে ফোন কেটে দেয়। আসলে বিনয় তার স্ত্রীর সুস্থতার কথা চিন্তা করছিল, আর সে কোনোভাবেই চাইছিল না সেই রেপিস্টদের ছেড়ে দিতে। বিনয় ধ্রুবকে বলে, আজকে কিন্তু তোমাকে আন্টির সাথে থাকতে হবে। ধ্রুব বলে, হসপিটালে কি থাকার মতো বেড নেই? বিনয় যেন এই কথা শুনে চুপ হয়ে যায়। এর মধ্যেই গাড়ির খোঁজ করতে করতে পুলিশ একটা জায়গাতে আসে। একজন জানায় গাড়িটা 4 বন্ধু মিলে সব সময় চালায়, আর তারা সারাক্ষণ নেশা করে। দেখিয়ে দেয় গাড়িটা কোথায় পাওয়া যাবে। পুলিশ গাড়ির কাছে এসে দেখে গাড়ি একদম ধুয়ে মুছে ডাম্প করে রাখা হয়েছে, তাও ফরেনসিকে পাঠায় যদি কিছু পাওয়া যায়। এরপরেই পুলিশ 4 জন অভিযুক্তকে ধরে কোর্টে নিয়ে আসে। 4 অভিযুক্ত আবার বলে তাদেরকে ফাঁসানো হয়েছে। কোর্ট থেকে তাদের আবার জিজ্ঞেস করা হয় পুলিশ কি তাদের জোর করে ধরে নিয়ে এসেছে কিনা। তারা জানায় না। বিপক্ষ লয়ার 4 জনকে পুলিশ কাস্টাডি থেকে বাইরে রাখতে বলে। জানায় তারা 4 জন গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছিল, কিন্তু তাদের গাড়ি কয়েকজন মিলে ডাকাতি করে। কিন্তু যা 4 জনকে প্রাথমিক পর্যায়ে পুলিশ কাস্টাডিতে রাখে। সেই লয়ারের কাছে আসে দীপরাজ নামে একজন। এসে সে এই বিষয়টা দ্রুত সমাধান করতে বলে, কারণ গাড়িটা তার, আর এই রেপ কেসে তার ছেলেও জড়িত। আবার বাড়িতে তার মেয়ের বিয়ের তোড়জোড় চলছে। দীপরাজ তাই লয়ারকে বলে গাড়ি চুরির ব্যাপারটা ভালোভাবে উপস্থাপন করে, যেন কেসটা দ্রুত সমাধান করে। অন্যদিকে বিনয় এবার পারিমার সাথে সরাসরি দেখা করে। পারিমার সাথে দেখা করে ধ্রুবের কাছে আসলে ধ্রুব জিজ্ঞেস করে মাকে হসপিটালে যে নিয়ে এসেছিল সে কি টাকা নিয়েছে। বাবা জানায় না তো। এটা শুনে ধ্রুব বলে লোকটা তাহলে ভালো। বাবা বলে আমাদের আশেপাশে সবাই ভালো। ধ্রুব জিজ্ঞেস করে সত্যি কি সবাই ভালো। বিনয় এবার ছেলেকে বলেন না। ধ্রুব বাবাকে বলে তারা মায়ের সাথে এমনটা কেন করলো। ধ্রুবের থেকে এই কথা শুনে বিনয় চমকে ওঠে। ধ্রুব জানায় সানা আন্টি তাকে সব বলেছে। কি কি বলেছে সেইটা আবার বিনয় জানতে চায়। ধ্রুব বলে এটা সিক্রেট। বিনয় তাই বলে যেহেতু সিক্রেট তাই সিক্রেটই থাক। হাসপাতালে কার্তিক অর্থাৎ বিনয়ের বন্ধু যখন বসেছিল তখন ডাক্তার বাসু নামে এক সাইকোলজিস্ট কার্তিককে হাসপাতালে যেতে নিষেধ করে। এতে করে তার অতীতের কথা মনে পড়ে যেতে পারে। এসব কথা বলার মাঝখানে তখনই একজন নার্স এসে কার্তিককে বলে আপনাদের পেশেন্টের বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, ফ্যামিলির কেউ সাথে থাকলে ভালো হতো। কার্তিক এসে পাশে বসলে পারিমা বিনয় মনে করে তার হাত ধরে শান্ত হয়। কার্তিক এরপর বাইরে এসে ওয়াইফ কাবেরীর ফোন বের করে শুনতে থাকে কাবেরীর রেখে যাওয়া ভয়েস টেক্সট গুলো। সেখানে কাবেরী বলে ডাক্তার বলেছে আমার আর বেশি সময় নেই, কিন্তু আমার তো তোমার সাথে কথা আছে, কিন্তু জানি তুমি আসবে না, তোমার কাছে সময় নেই। এসব টেক্সট মেসেজ শুনে কার্তিক ইমোশনাল হয়ে যায়। রাস্তায় বেরিয়ে আসলে আমাদের দেখানো হয় কার্তিকের ওয়াইফ কাবেরীর মৃত্যুর কারণ। কাবেরী জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় একটা নাম্বার প্লেটহীন গাড়ি এসে ধাক্কা দেয় কাবেরীকে। এই অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ কার্তিককে তিলে তিলে শেষ করছে। কার্তিক সেই সিসিটিভি ফুটেজ নিয়ে আসে ডাক্তার বাসুর কাছে, যার কাছে সে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছে। ডাক্তার কার্তিককে বলে এসব নিয়ে আর ভেবো না, গাড়িতে নাম্বার প্লেট ছিল না, তাই কাউকেই ধরা যায়নি, এখন কি করবে বলো। কার্তিক তবুও পাগল করে ফেললে ডাক্তার বাসু তার সকল ডকুমেন্ট আগুনের উপর ছুঁড়ে মারে। সেখান থেকে কার্তিক ডকুমেন্টস গুলো আবার তুলে নেয়। পরের দিন সেই 4 সাসপেক্টকে কোর্টে উপস্থিত করার জন্য প্রস্তুত করা হয়। 4 জনকে মুখ ঢেকে কোর্টে হাজিরের জন্য প্রস্তুতি নিতে থাকলে কার্তিক আসে তার ওয়াইফ কাবেরীর চেম্বারে। আসলে কার্তিক তার ওয়াইফের মৃত্যুতে অনেক ট্রমাটাইজড ছিল, কারণ সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। কার্তিকের স্ত্রী কাবেরীও লয়ার ছিল, আর কাবেরীর সহকারী ছিল রাভি। এখন
এখন কাবেরী না থাকলেও রাভি সেই চেম্বারেই বসে। পারিমার কেসটাও সরকারি লয়ার হিসেবে সেই দেখবে। কার্তিক রাভির কাছে এসে বলে, বিনয় আর আমি একসাথেই কাজ করি। একটু পরে 4 সাসপেক্টকে জজের সামনে উপস্থিত করা হয়। বিনয় তার ছেলেকে নিয়েই কোর্টে হাজির হলে ধ্রুব 4 জনকে দেখে বলে, তাহলে তারাই এই কর্মকাণ্ড ঘটিয়েছে। বিনয় ধ্রুবকে চুপ থাকতে বলে। জাজ পারিমার কেস কার্যক্রম শুরু করলে বিপক্ষে তথা রেপিস্টদের লয়ার জানায় 4 জন গাড়ি নিয়ে এক বিয়ে বাড়িতে যাচ্ছিল। কয়েকজন পিস্তল দেখিয়ে তাদের থেকে গাড়িটা ছিনিয়ে নেয়। এই গাড়ি চুরি হওয়ার পর তারা একটি কেস করেছিল, সেটার রিপোর্টও সাবমিট করে। তাই জানায় এই 4 জনই নির্দোষ। রাভি আবার প্রশ্ন তুলে বলে, কোথায় চুরি হয়েছে গাড়ি, সেটার লোকেশন কি আছে? তখনই পুলিশ ফরেন্সিক রিপোর্ট নিয়ে আসলে জাজ সেটা দেখে রাভিকে বলে, কারো সাথেই তো ডিএনএ ম্যাচ করেনি। রাভি অন্য ল্যাবে আবারও ডিএনএ ম্যাচ করার সুপারিশ করলে বিপক্ষ উকিল বাধা দেয়। তবে জাজ সেটার অনুমতি দেয়, কিন্তু রাভির মাথায় খেলে না কিভাবে ডিএনএ ম্যাচ হলো না। ধ্রুব আবারও আদালতে একা চক্কর কাটলে রাভির সহকারী বিনয়ের কাছে এসে বলে, বাচ্চাকে এরকম কোর্টে নিয়ে আসবেন না। বিনয় বলে, কোথায় বাচ্চা? আমি তো কোনো বাচ্চা দেখছি না, সে ধীরে ধীরে বড় হচ্ছে। কার্তিক আবার আদালত চত্বরে বলে, কারো কারো গাড়ির নাম্বার প্লেট থাকে না, আবার কারো ডিএনএ ম্যাচ খায় না। এসব হচ্ছেটা কি? কোনো অপরাধের কি বিচার হবে না? সেদিনই রাভি আবার পারিমার সাথে দেখা করতে আসে। পারিমা রাভিকে বলে, শুনেছি এসব কেস সমাধান হতে অনেক সময় লাগে, আবার ভিকটিমরাও ফেসে যায়। রাভি বলে, আরো কিছু হয়, কোটি কোটি টাকা দিয়েও এরকম কেস সেটেল হয়, কিন্তু তুমি তো এরকম অফার পাওনি। আমি কোর্টে তোমার হয়ে লড়াই করব ঠিকই, কিন্তু কোর্টের বাইরে আমার হয়ে লড়াই করবে তুমি। তুমি একবার সুস্থ হও আর 4 জনকে চিনতে পারো, তাহলে ডিএনএ এভিডেন্স কোনো কিছুই লাগবে না। পারিমা 4 জনের কথা শুনে বলে, 4 জন ছিল না তো, 5 জন ছিল। আর যে ড্রাইভ করছিল সে বারবার সবাইকে নিষেধ করছিল। 5 জনের কথা আসায় অবাক হয় রাভি, কারণ 4 জনের কথা সবসময় উল্লেখ করা হয়েছে। রাভি আবার জিজ্ঞেস করে, ড্রাইভারের নাম কি নিক্কা? পারিমা জানায়, তা তো বলতে পারবো না, তবে 2 জনের নাম শুনেছি। একজনের নাম সামির, সে সবার আগে চড়াও হয়েছিল, আর একজন হচ্ছে হ্যারি। হ্যারিকে বলতে শুনেছি সামির তার বন্ধু। সামিরের নাম শুনে রাভি আরো একবার অবাক হয়। সামিরের নাম তো লিস্টেই নেই। এটা পুলিশকে জানালে পুলিশ 4 জনকে মারতে থাকে, কিন্তু 4 জনই জানায় তারা সামিরকে চেনে না। দ্বিতীয় দিনের কোর্ট কার্যক্রম শুরু হলে পুলিশ জজের কাছে ক্ষমা চায়, কারণ তারা 5 জন ভিকটিমের বদলে 4 জন উল্লেখ করেছে। বিপক্ষ উকিল আবার লয়ারকে বলে, আমার মক্কেলদের আসলে হেনস্থা করা হচ্ছে। এটা বলার আরো সাহস পায়, কারণ দ্বিতীয়বারও ডিএনএ ম্যাচ করে না। কিন্তু রাভি কোর্টের কাছে আরো সময় চায়। এই কেসের ব্যাপারে জানায়, পারিমা সুস্থ হলে তার থেকে আরো কিছু জানা যাবে। এটা নিয়ে বিপক্ষ উকিল প্রশ্ন তুললে জানায়, এরকম কেসে ভিকটিম সুস্থ হতে 1 মাস পর্যন্ত সময় লাগে। এভাবে আমার মক্কেলদের ঝুলে রাখতে তো পারি না, তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো সম্মান আছে। রাভি ফোকাস করে আরেকজন ধরার ব্যাপারে, এজন্য জজের কাছে আরো 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি চায়। কিন্তু জজ রাভিকে বলে, তুমি তো সেরকম কোনো প্রমাণই দেখাতে পারছো না। দ্বিতীয়বার অন্য ল্যাব থেকে ডিএনএ রিপোর্ট নিয়ে আসা হয়, সেখানেও তো ম্যাচ করলো না, তোমার ওপর কিভাবে ভরসা করি? রাভি 7 দিনের জুডিশিয়াল কাস্টাডি চেয়ে মিনতি করলে জজ সেইটা দিতেও রাজি হয় না। রাভি তাই বলে, গাড়ি চুরির কেস যে অন্য থানায় করা হয়েছে সেটার পেপারও তো ঠিকভাবে সাবমিট করা হয়নি। জজ এবার আগামী সোমবার সব পেপার নিয়ে কোর্টে আসতে বলে, তবে 4 জনকে বেল দিয়েই দেয়। আজকের কোর্ট কার্যক্রম শেষ হলে দীপরাজের ছেলে এবং ছেলের বন্ধুকে নিয়ে কোর্ট থেকে সোজা বাড়িতে আসে। বাড়িতে তখন চলছিল মেয়ের বিয়ের উৎসব। দীপরাজ রুমে এসে রেগে গিয়ে বন্দুক বের করলে ঘরে আসে দীপরাজের ওয়াইফ। দীপরাজ তার ওয়াইফকে বলে, আমার ছেলে নিক্কাকে বাঁচানোর জন্য আমাকে কিনা গাড়ি চুরির মিথ্যা কাহিনী করতে হচ্ছে, আর তোমার ছেলে যে কিনা করেছে রেপ। নিক্কা তখন বলে, আমি কিছুই করিনি। বাবা নিক্কাকে বলে, তুই কিছু না করলেও তো গাড়ি চালিয়েছিস। এভাবে ছেলের ওপর দীপরাজ রেগে গেলে ওয়াইফ দীপরাজকে বলে, গাড়ি চুরির কেস যে সাজানো সেটা আর দ্বিতীয়বার মুখে আনবে না। মনে রেখো, আমি তোমাকে 15 বছর বয়সে বিয়ে করেছিলাম। আমি আমার সবকিছু হারিয়েছি, আর কিছু হারাতে চাই না। বাড়িতে আমার মেয়ের বিয়ের উৎসব চলছে, তাই কোনো ঝামেলা চাই না। যেভাবে সবকিছু হচ্ছে সেভাবে সবকিছু হতে দাও। গাড়ি চুরির মিথ্যা কেস নিয়ে এই কেস তাড়াতাড়ি সমাধান করো। এর মধ্যেই পারিমা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসলে তাকে অনেকেই দেখতে আসে। পারিমা শুধু ধ্রুবকে নিয়েই বসে থাকে। বিনয়কে প্রতিবেশী একজন বলে, তারা যেন গ্রামে ফিরে যায়, এখানে কতজন কত কটু কথা বলছে, কিন্তু বিনয় এসব কথা মাথাতেই নেয় না।
রাতে বিনয় পারিমার পাশে এসে শুয়ে থাকে। তার গায়ে হাত দিতেই পারিমা চমকে ওঠে, কারণ সে এখনো ট্রমার মধ্যেই আছে। সে বিনয়কে বলে, আমি আবারও স্কুলে পড়াতে চাই। পরের দিন বিনয় পারিমাকে নিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে আসে। পারিমা এরপর প্রিন্সিপালকে বলে, আমি পড়ানোর জন্য রেডি। প্রিন্সিপাল বলে, এই স্কুল এখনো রেডি নয়। পারিমা আশ্বস্ত করে শিক্ষার্থীরা কোনো কিছু জানতে পারবে না, সে শুধু পড়াতে চায়। প্রিন্সিপাল বলে, সবাই সবকিছু জানে, দেখায় কিছু স্ক্রিনশটও। তারপর বলে, তোমার এই ঘটনা নিয়ে ক্লাস 9-এর ছেলেমেয়েরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গসিপ করে। শুধু তাই নয়, তারা ট্রোলও করছে এবং মিম বানাচ্ছে। এরকম অনেকেই করছে, তাই তোমাকে এখন স্কুলে পড়ানোর অনুমতি আমি দিতে পারবো না। তুমি রেডি হলেও এই স্কুল তোমাকে নিতে এখনো রেডি না। এখনকার ছেলে মেয়েদের আমরা আসলে সঠিক শিক্ষা দিতে পারছি না, আমরা লজ্জিত। প্রিন্সিপাল এরকম অপরাধবোধ দেখালে পারিমাও চুপ হয়ে যায়। এরপর পারিমা ভয়েস আইডেন্টিফাই করতে থানাতে আসে। সাসপেক্টদের পর্দার আড়ালে রাখা হয়, আর সেদিনের বলা সব সংলাপ পর্দার আড়াল থেকে শুনে পারিমা। শুনে সব তো মনে করে, কিন্তু কারোর ভয়েস চিনতে পারে না। তাই রাভিকে সরি বলে পারিমা। কোর্টের দিন আসলে যে থানাতে গাড়ি চুরির কেস করা হয়েছিল, সেই থানার ওসি হাজির হয়। জজ সহ রাভি ওসির কাছে সিসিটিভি ফুটেজ চাইলে ওসি বলে, যে সিসিটিভি দেখে সে ছুটিতে আছে আর তার পিসির পাসওয়ার্ড সেই জানে। জজ এটা শুনে রেগে যায়, আর পরের বার পেন ড্রাইভ সহ ওই পুলিশকে কোর্টে আসতে বলে। কোর্ট কার্যক্রম শেষ হলে কার্তিক রাভিকে বলে, এখানে আসলে কোনো কেসই সমাধান হয় না। রাতে ধ্রুব তার বাবাকে বলে, আমাদের আশেপাশের মানুষজন তো ভালো না, আমাকে একটা বন্দুক কিনে দিবে। বিনয় একটা খেলনা বন্দুক কিনে দেয় ধ্রুবকে। সেই রাতেই এক সাসপেক্ট তথা ধর্ষক তার গাড়িতে উঠলে পেছন থেকে তাকে একজন বন্দুক ধরে। তারপর নির্দিষ্ট একটা জায়গার দিকে ড্রাইভ করে নিয়ে এসে গাড়ি থামিয়ে সেই ধর্ষককে গাড়ি থেকে নামায়। তারপর পিস্তল ধরা লোকটিও ছাতা নিয়ে গাড়ি থেকে নামে, যেটা আবার সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে। ছাতাওয়ালা লোকটি এরপর ধর্ষককে রেল লাইনের পাশে নিয়ে এসে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলে। পরের দিন এই ধর্ষকের মার্ডারের বিষয়টা ভাইরাল হলে এক ধর্ষকের বোন তার ভাইয়ের কাছে এসে বলে, হ্যারিকে তো মার্ডার করা হয়েছে। এতে দেশবাসীও খুশি হয়। তুই আমার মাথায় হাত রেখে বল, তুইও কি সেখানে ছিলি? ধর্ষক বোনের মাথায় হাত রেখে চুপচাপ থাকলে বোন বুঝে যায় তার ভাইও ছিল ধর্ষক। তাই আবার বোনকে জড়িয়ে কান্না করতে থাকে, জানায় আমার ভুল হয়ে গিয়েছে। বোনও তখন কান্না করে। পুরো সোশ্যাল মিডিয়ায় ধর্ষকের মার্ডার আর প্রশংসায় ভাসে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়ে যায় যে রেপিস্টদের জম হয়ে এসেছে আমব্রেলা ম্যান নিয়ে পেজ খোলা হলে দ্রুত ফলোয়ার অনেক হয়ে যায়। দীপরাজ তার ছেলেকে সেই লয়ারের কাছে নিয়ে আসে আর পুলিশের কাছে চায় সেফটি, কিন্তু পুলিশ জানিয়ে দেয় হাইকোর্ট থেকে অনুমতি না নিয়ে আসা পর্যন্ত কোনো সেফটি আমরা দিতে পারবো না। মার্ডারকে নিয়ে কার্তিকও প্রশংসা করলে রাভি এর বিরোধিতা করে। সে বলে, যদি রেপিস্টদের এরকম করে মারাই হয় তাহলে আইন থাকবে না, বিচার হবে না। কার্তিক বলে, সব রেপিস্টদের তো আর সঠিক বিচার হয় না। রাভি বলে, তা হয় না ঠিকই, কিন্তু এভাবে রেপিস্টদের মারলে তো রেপ আর বন্ধ হচ্ছে না। তাছাড়া প্রতিশোধ হিসেবে যদি রেপিস্টদের মারা হয় তাহলে রেপিস্ট তো রেপ করে প্রতিশোধ নিতে পারে। অন্যদিকে পারিমা বিনয়কে বলে, রেপিস্ট মার্ডার হওয়াতে আমার খুশি লাগছে, যদিও খুশি হওয়া উচিত নয়। জানিও না যে সে আসল রেপিস্ট কিনা, তবুও আমি তার মৃত্যুর কথা শুনে শান্তি পাচ্ছি। বিনয় শুধু চুপচাপ পারিমার কথা শোনে। পরের দিন কোর্ট কার্যক্রম শুরু হলে বিপক্ষ উকিল জজকে একটা ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় একজন আমব্রেলা নিয়ে একজনকে মার্ডার করছে। তাই এটাকে উৎসাহিত করতে নিষেধ করে, কিন্তু জাজ এটাতে বেশি ফোকাস না দিয়ে সরাসরি কেসে চলে আসে। ওই থানার সিসিটিভি অপারেটর আসে, কিন্তু এসে জানায় যেদিন গাড়ি চুরির কেস নিয়ে তারা এসেছিল সেদিন হঠাৎ করেই সার্ভারের সমস্যা হয়ে যায়, তাই ওই সময়ের ফুটেজ রেকর্ড হয়নি। এটা শুনে জজ রেগে গিয়ে কেস ঝুলেই রাখে। রাভি আবার পুলিশ অফিসার সঞ্জয়কে নিয়ে তদন্তে নামে। সঞ্জয় রাভিকে নিয়ে সেখানে আসে যেখানে ধর্ষকরা তাদের কাপড় পরিয়েছিল। সঞ্জয় রাভিকে আরো বেশ কয়েকটা জায়গায় নিয়ে আসে, যেখানে একজন প্রত্যক্ষদর্শীকে দেখিয়ে সঞ্জয় বলে, হয়তো সে দেখেছে ধর্ষককে, কিন্তু আমাদের কিছুই বলেনি, তাই আমরাও ফোর্স করিনি। এটা শুনে রাভি সঞ্জয়কে বলে, পারিমা তো আমাদের কেউ না, তোমারও কেউ না, তাই আমাদের আর চিন্তা কিসের? মূলত সঞ্জয়কে রাভি এই কথা বলে কারণ সঞ্জয় লোকটিকে বেশি ফোর্স করেনি। রাভি এরপর তার অফিসে এসে নিজে থেকে লাইভে এসে
সে রেপিস্টদের মার্ডার করার বিরুদ্ধে কথা বলে। তার মতে এটা ঠিক হচ্ছে না। কথা বলার সময় বিপক্ষ লয়ার আসে রাভির চেম্বারে, এসে বলে এই কেস নিয়ে আর কত খাটবে, আসো বসে সমাধান করা যাক। রাভি বিপক্ষ লয়ারের সাথে আসে দীপরাজের বাড়িতে। দীপরাজ রাভিকে বলে আমার ছেলে তো কিছু করেনি, তাকে ছেড়ে দাও। রাভি বললে সে কিছু না করলেও সে তো সাথে ছিল, আচ্ছা সে সবার নাম উল্লেখ করুক, যেহেতু সে কিছু করেনি তাই আমি তার সাজা 1.5 বছর পর্যন্ত করে দিতে পারবো। যদি এই ডিল ফাইনাল করতে চান তাহলে বলেন। প্রথমে দীপরাজ ছেলের ভবিষ্যতের কথা ভেবে রাজি না হলেও পরে হয়। রাভি তখন নিক্কাকে জিজ্ঞেস করে সামিরকে কোথায় পাবো। নিক্কা জানায় সামিরকে আমিও সেভাবে চিনি না, সেদিনই প্রথম দেখেছিলাম, সে মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিল। অন্যদিকে সেখানে রাতে নিক্কা অনেকজনের সাথে একটা জায়গায় আসলে সেখানে ছাতা নিয়ে কার্তিককে আসতে দেখা যায়। কার্তিক এসে নিক্কাকে ছুরিকাঘাত করে মুহূর্তেই সেখান থেকে চলে যায়। তার মানে ছাতা দিয়ে মুখ ঢেকে রেপিস্টদের আসলে মারছে কার্তিকই। নিক্কা মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সবাই ধরে। অন্যদিকে সঞ্জয় ওই লোকটিকে বেঁধে নিয়ে আসে রাভির কাছে। তাকে অনেক মেরেছি কিন্তু সে কিছুই জানে না, আপনি দেখুন মেরে সত্য বের করে আনা যায় কিনা। সঞ্জয় যে এরকম কিছু করবে রাভি বুঝতেই পারেনি, তাই সে লোকটিকে ছেড়ে দেয় আর দ্রুত এখান থেকে চলে যেতে বলে। পরের দিন রাভি একটা জিম সেন্টারে এসে টাকার বিনিময়ে একজনের ডিটেলস নেয়। রাভি জিম থেকে বের হলে রাভিকে ফলো করে ডাক্তার বাসু। রাভি এতে ভয় পেয়ে গেলে বাসু বলে ভয় পাওয়ার কিছু নেই, আমি ডাক্তার। তারপর সে বলে যে ছাতার পেছনে মার্ডার করছে সে আসলে চেহারা আড়াল করার জন্য এরকম ছাতা ব্যবহার করছে। আর কার্তিক কিন্তু এখন অনেক অ্যাংরি, আগে কার্তিককে আমি সামলিয়েছি, দেখো এখন তুমি সামলাতে পারো কিনা। ডাক্তার বাসু এখানে রাভিকে ইনডাইরেক্টলি বলে রেপিস্টদের মার্ডার করছে কার্তিকই। ডাক্তার বাসুর কাছে এসব কিছু শুনে রাভি আসে কার্তিকের কাছে, কারণ সেও বুঝে গিয়েছিল হয়তো কার্তিকই সবকিছু করছে। এসে বলে আমব্রেলা ম্যান নামে পেজটার আইপি নাইজেরিয়ার, ফলোয়ার অনেক, সবাই সেখানে রেপিস্টদের মারতে বলে। যারা নাকি রেপিস্টদের মারে তারা নাকি হিরো। আপনিও কি হিরো কার্তিক দা? আপনি পারিমার জন্য যেভাবে হাসপাতাল থেকে কোর্ট ঘুরেছেন, ওই কাবেরী ম্যামকে দেখতে তো একবারও হাসপাতালে আসেননি, তাহলে এসব এখন কেন করছেন? নিক্কা আর হ্যারিকে কেন মারলেন? নিক্কা তো সবকিছু বলতেও চেয়েছিল। কার্তিক সব শুনেও কিছু বলে না। সে একই সময় বাল্লু নামে এক রেপিস্ট তার গার্লফ্রেন্ডের সাথে থাকলে এক আমব্রেলা ম্যান এসে বাল্লুকে না মেরে বাল্লুর গার্লফ্রেন্ডকে গুলি করে মারে। এতে বাল্লু পুলিশকে বলে মারতে তো এসেছিল আমাকে, কিন্তু মেরেছে আমার গার্লফ্রেন্ডকে। এর মধ্যে রাভি খবর পায় সামিরের মেয়ে পারিমার স্কুলেই পড়ে, কিন্তু 2 সপ্তাহ ধরে সামিরের কোনো খোঁজ নেই। রাভি পারিমাকে নিয়ে আসে সামিরের বাড়িতে, দেখা করে তার স্ত্রী আর মেয়ের সাথে। পরের দিন একটা জায়গা থেকে সামিরকে ধরে নিয়ে আসে থানায়। এতে সঞ্জয়ের বস সঞ্জয়ের উপর খুবই রেগে যায়, কারণ সঞ্জয় কাউকে কোনো কিছু আগে ইনফর্ম করেনি। সামির ধরা পড়লে রাভি আসে পারিমার কাছে, এসে বলে এবার কিন্তু তোমাকে কোর্টে যেতে হবে, একটু ঠিকঠাক ভাবে সব বলো। পরের দিনই মুখ ঢেকে জজের সামনে হাজির হয় পারিমা। বিপক্ষ উকিল পারিমাকে জিজ্ঞেস করে ঘটনার দিনের কি সবকিছু মনে আছে? পারিমা জানায় 6 বার স্টেটমেন্ট দিয়েছি, আমার সবই মনে আছে। বিপক্ষ উকিল শুরু থেকে ডিটেলসে সবকিছু বলতে বলে। পারিমা জানায় তারা প্রতিযোগিতায় নেমেছিল আর সর্বোচ্চ 126টা পুশ আপ করেছিল একজন। পারিমা এক্সাক্ট 126টার কথা বললে বিপক্ষ উকিল বলে আপনার তো দেখি স্পষ্ট মনে আছে। এখানে বিপক্ষ উকিল বারবার কোর্টে উপস্থাপন করতে চায় যে পরিমাণ সব মনে আছে আবার দেখেছেও, তার মানে তার সম্মতি আছে। আর পারিমা কোনো রেপিস্টকেও চিনতে পারছে না। হতে পারে সেই দিন স্কুলে সে ড্রিঙ্ক করেছিল আর সবকিছু তার সম্মতিতেই হয়েছে। এমনকি তার স্টেটমেন্টে এমনটা ছিল যে টেনে হিচড়ে তোলার সময় তার কাপড় ছিঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ অক্ষত কাপড় পেয়েছে। রাভি এসব ব্যাপার নিয়ে প্রশ্ন তুললে তখন জজ রাভিকে থামিয়ে দেয়, কিন্তু উকিলকে বলতে দেয়। তখন বিপক্ষ উকিল পারিমাকে আবারও বলে আপনি রেপিস্টদের চিনলেনই না, কিন্তু 2 জন মার্ডার হয়ে গেল। পারিমা তখন বলে আমি তো নিজেকেই চিনতে পারছি না। এটা বলে কোর্টে সে তার মুখ খোলে, তারপর বলে আমার মুখের দাগ কেটেছে, কিন্তু আমি আয়নার সামনে দাঁড়ালে আমি আর নিজেকেই চিনতে পারি না। পারিমা এই কথা বললে বিপক্ষ উকিল বলে আপনি হয়তো নিজেকে চিনতে নাই পারেন, এটার সাথে তো কেসের কোনো যায় আসে না। পারিমা তখন বলে আসলে দোষ আমারই, আমি একজন টিচার, আমি স্কুলের প্রোগ্রাম শেষ করে একা বের হয়েছিলাম। এই সমাজে তো একা বের হওয়া নিষেধ, আমার আসলে ভুল হয়েছে। যে স্কুলের ছেলে মেয়েদের আমি আমার সন্তান মনে করি, সেই স্কুলের ক্লাস 9-এর একটা ছেলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে সে কেন সেই রাতে থাকলো না। এটা বলে আফসোস করে যে কেন
তাকে সেদিন ইনভাইট করা হলো না। এই হলো আমার অবস্থা। পারিমা এসব বলে ইমোশনাল হলেও বিপক্ষ উকিল সামান্য সিম্প্যাথি না দেখিয়ে আরো কটু কথা বলে। তার এসব কথা বলার মধ্য দিয়ে সেদিনের কোর্ট কার্যক্রম শেষ হয়। কোর্ট থেকে বের হলে রাভিকে এক সাংবাদিক বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কারণ রাভি রেপিস্টদের মার্ডারের বিরুদ্ধে। রাভি তার গাড়িতে আসলে একটা লেখা দেখতে পায়, তাকে তার মন্তব্য থেকে দূরে থাকতে বলা হচ্ছে, অর্থাৎ তাকে থ্রেট দেওয়া হচ্ছে। পরের দিন রাভি কোর্টে আসলে একজন রাভির মুখে কালি ছুঁড়ে মারে আর বলে আমব্রেলা ম্যানের জয় হোক। সেটা আবার কাছ থেকেই দেখে কার্তিক। রাভি মুখে কালি নিয়ে জজের কাছে উপস্থিত হয়। জজ রাভিকে কালি মুছতে বললে রাভি জানায় আমি এভাবেই ঠিক আছি। সাথে আরো বলে এটা যদি কালি না হয়ে অ্যাসিড হতো তাহলে ব্যাপারটা অন্য কিছু ঘটতো। এটা বলে রাভি শুরু করে দেয় তার কথা বলা। সে বলে গাড়ি চুরির মামলা হয়েছে কিন্তু সেটার সিসিটিভি ফুটেজ নেই। গাড়ি চুরি হওয়ার পরেও বন্ধুরা মিলে বিয়েতে যায়, ডিএনএ এভিডেন্সও ম্যাচ হয়নি। এদিকে ভিকটিমও রেপিস্টদের চিনতে পারছে না, তার মানে কেস ক্লোজ। কিন্তু কাল যদি 8 বছরের বাচ্চা একই কেস নিয়ে আসে আমার কাছে আর সে যদি রেপিস্টদের চিনতে না পারে তাহলে এভাবে কি কেস ক্লোজ করবেন? রাভি এরকম ইররেলিভেন্ট প্রশ্ন করলে বিপক্ষ উকিল মূল পয়েন্ট বলতে বলে, জাজও তাই বলে। রাভি শুরু করে দেয় মূল পয়েন্ট। বন্ধুরা বিয়েতে গিয়েছে সেটার ছবি দেখায় জজকে। তারপর এক রেপিস্টের বোনকে উইটনেস বক্সে ডেকে জিজ্ঞেস করে আপনার ভাইয়ের কি এরকম শার্ট আছে? বোন জানায় হ্যাঁ, মাঝে মাঝে সে পড়তে দেখেছে। পারিমা এবার সেই রেপিস্টদের সোশ্যাল অ্যাকাউন্ট পেশ করে জজকে বলে এই রেপিস্ট এর আগে যতবার বিয়ে বাড়ি গিয়েছে সবসময় কোট অথবা স্যুট বুট পরে গিয়েছে, কিন্তু ঘটনার দিনের বিয়েতে সে কেন শার্ট পরে গেল, তাও আবার ফ্লোরাল শার্ট, যেটা সে কখনোই পরতো না। এমনকি তার এরকম কোনো শার্টও নেই। বিপক্ষ উকিল বলে কাপড় নিয়ে তো আর্গুমেন্ট থাকতে পারে না। রাভি বলে হ্যাঁ পারে না। এরপর উইটনেস বক্সে ডাকে এক দোকানদারকে, তাকে জিজ্ঞেস করে সেই রাতে 3টায় দীপরাজ কেন আপনাকে ফোন করেছিল? লোকটি বলে এমনিতেই ঘুমের ঘরে ফোন করেছিল, আমিও হাই হ্যালো বলে ফোন কেটে দেই। রাভি এবার জিজ্ঞেস করে হাই হ্যালো কত সেকেন্ড চলেছে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড। লোকটি এবার চুপ হয়ে যায়, কারণ সেই রাতে লোকটি দীপরাজের সাথে 4.5 মিনিটের মতো কথা বলে, যেটার ডিটেলস রাভি জজের কাছে পেশ করে। এরপর রাভি লোকটিকে জিজ্ঞেস করে আপনার দোকানে কি ওরকম শার্ট আছে? লোকটি আবারও চুপ হয়ে যায়। এরপর রাভি উইটনেস বক্সে ডাকে যার দায়িত্বে সার্ভাইভার তথা পারিমার ডিএনএ হাসপাতালে সংরক্ষণে ছিল। তাকে রাভি জিজ্ঞেস করে আপনি যে রুমে ডিএনএ রেখেছিলেন সেটার চাবি কার কাছে থাকে? লোকটি জানায় আমার কাছেই। রাভি জিজ্ঞেস করে চাবি তো অন্য কারো কাছে থাকতে পারে? লোকটি জানায় সচরাচর আমার কাছেই থাকে, কিন্তু বড় কেউ চাইলে চাবি নিয়ে রাখতে পারে। এই কথাগুলো দিয়ে রাভি আসলে জাজকে বোঝাতে চায় যে চাইলেই ডিএনএ পরিবর্তন করা সম্ভব। এরপর রাভি ডাকে এসআই সঞ্জয়কে। সঞ্জয় উইটনেস বক্সে আসলে রাভি প্রথমে জিজ্ঞেস করে এই যে রেপিস্ট মার্ডার হচ্ছে এতে আপনি মত দেন কিনা? সঞ্জয় জানায় না। এরপর তাকে জিজ্ঞেস করা হয় এই কেসে কি এমনটা হতে পারে? সঞ্জয় জানায় হতে পারে, কিন্তু সঠিক বলতে পারছি না। বিপক্ষ লয়ার প্রশ্ন তুলে বলে উনি তো নিজের 3টা কেসই এখনো সমাধান করতে পারেনি, আবার তার নামে ঘুষ নেওয়ার অভিযোগও আছে, তার এমন মতামত দেওয়া মানায় না। সঞ্জয় বিপক্ষ লয়ারের কথা শুনে বলে হ্যাঁ আমি ঘুষ নেই, আমি যে ফ্ল্যাট করেছি সেটা আমার বেতন থেকে করিনি, 50-60 হাজার অনেকবারই নিয়েছি ঘুষ। এখন একটা কথা বলি, গাড়িতে পাওয়া সার্ভাইভালের ডিএনএ অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে অন্য কারো ডিএনএর সাথে ম্যাচিং করানো হয়, যার কারণেই কখনো ডিএনএ ম্যাচ খাবে না, অর্থাৎ অন্য কারো ডিএনএ অনেক আগেই গাড়িতে ফেলে রাখা হয়েছিল। সঞ্জয়ের এই কথাতে কোর্টরুমের চিত্র বদলে যায়। জজ সঞ্জয়কে জিজ্ঞেস করে আগে কেন এটা জানালে না, আর এটার সাথে কে কে জড়িত? সঞ্জয় বলে কে কে জড়িত তা আমি বলতে পারবো না, কিন্তু আমি পরে জেনেছি শুধু ডিএনএ নয়, এই সিস্টেমে অনেক কিছুই পরিবর্তন করা যায়। এটা শুনে জজ বলে আপনি যে এলিগেশন দিচ্ছেন এটা কিন্তু বেশ সিরিয়াস ইস্যু, কোনো কি এভিডেন্স আছে? সঞ্জয় জানায় না আমার কাছে কোনো এভিডেন্স নেই। রাভিও তাই জজকে বলে কোনো এভিডেন্স নেই, এখন আপনি যা বলবেন সেটাই। এখানে শেষ হয় সেদিনের কার্যক্রম। কোর্টের কার্যক্রম শেষে কার্তিক তার ওয়াইফকে মনে করতে থাকে। তারপর ডাক্তার বসুর চলন্ত গাড়িতে উঠে বলে রাভি তো আমাকে কিলার বা মনস্টার ভাবছে, কিন্তু আমার তো এখনো অনেক কাজ বাকি, এখন আমি কি করব বলেন? বাসু বলে তুমি আসলে কাকে মারতে চাও, রেপিস্ট নাকি তোমার ওয়াইফের খুনিকে, নাকি তুমি তোমার ওয়াইফের শেষ সময়ে হাসপাতালে যেতে
বাঁচাতে পারোনি বলে নিজেই নিজেকে মারতে চাচ্ছ। ডাক্তার বাসুর মুখে থেকে এসব কথা শুনে কার্তিক কোনো কিছু না বলেই গাড়ি থেকে নেমে যায়। পরের দিনের কোর্ট কার্যক্রম শুরু হলে জজ দেখে পুরো কোর্টরুম সব স্কুল পড়ুয়া ছেলে মেয়ে দিয়ে ভর্তি। তাই রাভিকে বলে, এদের নিয়ে এসেছো কেন? এই কেসে তো ওদের উপর প্রভাব পড়বে। রাভি জানায় তারা আই উইটনেস, তাদেরও দরকার আছে। জজ বিপক্ষ লয়ারের কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করে। সে জানায় তার কোনো সমস্যা নেই। কোর্ট কার্যক্রম শুরুর মধ্যেই দুই রেপিস্টকে মারার দায়ে স্বীকার করে থানাতে এসে সারেন্ডার করে কার্তিক। সেটা কোর্টে উপস্থিত পুলিশ অফিসারকে জানানো হলে পুলিশ কার্তিককে কোর্টে নিয়ে আসতে বলে। এদিকে রাভি কোর্টে এবার প্রমাণ করতে থাকে গাড়ি আসলে চুরি হয়নি। এই জন্য দেখায় অন্য একটা সিসিটিভি ফুটেজ, যেখানে দুজনকে গাড়ি থেকে নামতে দেখা যায়। গাড়ি চুরির সময়কার পরের সময়ে যেখানে দুজনকে গাড়ি থেকে নামতে দেখা যায়, গাড়ি চুরির সময়কার পরের সময়। এটা উপস্থাপন করার পর রাভি কোর্টে বলে, সবার আগে সামির ঝাঁপিয়ে পড়েছিল ভিকটিমের ওপর। সামির ঘটনার দিন কি করেছিল সেটার একটা আই উইটনেস আছে, আর সেটা সামিরের নিজের মেয়ে। সামিরের মেয়ে কোর্টে বলা শুরু করে, বাবা সেদিন বাড়িতে এসে ছাদে তার একটা কাপড় পুড়িয়ে ফেলে। যে কাপড় জ্বালায় সেটা ছিল তার সবচেয়ে ফেভারিট। আবার বাবার ঘাড়ে একটা আঘাতের চিহ্ন দেখতে পাই। জজ এসব শুনে বিপক্ষ লয়ারকে জিজ্ঞেস করে সে ক্রস করবে কিনা, অর্থাৎ সে এটার বিপক্ষে কিছু বলবে কিনা। বিপক্ষ লয়ার জানায় সে করবে। অন্যদিকে তখন কার্তিককে কোর্টে নিয়ে আসার প্রসেসিং চলতে থাকে। এদিকে বিপক্ষ লয়ার সামিরের মেয়েকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি একজন রেপিস্ট? একজন ছোট বাচ্চাকে সবার সামনে এরকম প্রশ্ন করলে রাভি লয়ারকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিপক্ষ লয়ার বারবার জিজ্ঞেস করে, তোমার বাবা কি রেপিস্ট? তোমার কি মনে হয় তোমার বাবা কারোর সাথে এমন করতে পারে? মেয়ে চুপ হয়ে যায়, কিন্তু এরপর যা বলে তা শুনে পুরো কোর্টরুমের চিত্রই পাল্টে যায়। সে বলে, এইটা আমি বলতে পারবো না যে আমার বাবা ওই মেয়েটিকে কিছু করেছিল কিনা, তবে আমার মার আর আমার বাবার বিয়ে হওয়ার আগে আমার মায়ের সাথেও সে এমনটাই করেছিল। মেয়ের এই কথাতে পুরো কোর্টরুম যেন স্তব্ধ হয়ে যায়। বিপক্ষ লয়ারও শকড হয়ে যায়। এই কারণে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। তার মানে সে এতদিন তারই রেপিস্টের সাথে সংসার করেছে। তাদের সন্তান একজন রেপিস্টকে বাবা ডেকেছে। এইটাই হলো আমাদের সমাজের বিচার। জজ রাভিকে তার শেষ কথা বলতে বললে রাভি জানায়, দুই রেপিস্ট তো ইতিমধ্যে মারা গিয়েছে, বাকি 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড চাই। বিপক্ষ লয়ার বলে, সায়েন্সে যেটা আসছে সেটা দেখলেই হবে। জজ আবার রাভিকে জিজ্ঞেস করে সে কি ন্যায় চায়, সেটা যেন সে আবার বলে। রাভি বলে, 6 বছরের বাচ্চা পর্যন্ত সেফ না, কি আর ন্যায়ের কথা বলবো। সে চায় রাতেও যেন নারীরা অবাধভাবে চলাফেরা করতে পারে। আসলে সেদিন পারিমার কিছু হতো না যদি 13 বছর আগে সামির তার আগের কর্মকাণ্ডের জন্য ছাড়া না পেত। সামির 13 বছর আগে যাকে রেপ করেছিল তার সাথেই তাকে কিনা সেটেলমেন্ট করা হয়েছিল, আর তার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। যেই কষ্ট 13 বছর ধরে ভুগছে কবিতা। তাই বলবো, আমার আদালতের কাছে একটাই আবেদন যে এই রেপিস্টরা যেন ছাড়া না পায়। যেদিন পারিমার সাথে ঘটনাটি ঘটেছিল সেদিন আরো 80 জন রেপ হয়েছিল। 76 জনের কেস এখনো চলমান। কয়েকজনের নাম উল্লেখ করে ইমোশনাল হয়ে যায় রাভি, কারণ ভিকটিম শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত। রাভির বলা শেষ হলে জাজ বলে, গাড়ি চুরি হয়নি, এটা প্রমাণিত। এই কেসে জড়িত পুলিশদের নিয়ে একটা ইনকোয়ারি বসানোর নির্দেশ দেয়, কারণ তারা টাকা খেয়ে প্রমাণ পাল্টে দিয়েছে। 3 জন রেপিস্টকে দোষী সাব্যস্ত করে, কিন্তু শেষ রায় হবে আগামীকাল। রাভি কোর্ট কার্যক্রম শেষে বাইরে আসতেই কার্তিককে কোর্টে আসতে দেখে, তাই ডাক দেয় কার্তিককে। তখনই দীপরাজ পিস্তল নিয়ে এসে কার্তিককে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে। একটা গুলি গিয়ে লাগে কার্তিকের গলায়। এতে কার্তিক মাটিতে লুটিয়ে পড়ে। রাভি কার্তিকের কাছে এসে হেল্প চায়। সবাই দীপরাজকে দ্রুত ধরে ফেলে। আসলে দীপরাজের ছেলেকে কার্তিকে মেরেছিল। কার্তিকের রক্তমাখা শরীর খুব কাছ থেকে দেখে বিনয়, পারিমা আর ধ্রুব। রাভি কার্তিকের জন্য হেল্প চাইলে কয়েকজন এসে হেল্প করে কার্তিককে হসপিটালে নিয়ে যায়। মুভির একদম শেষ পর্যায়ে বিনয় পারিমা দম্পতিকে আবার আগের মতো করে রাস্তায় গিয়ে হাঁটতে দেখা যায়। তবে মুভিটি এখানে শেষ হলেও একটা প্রশ্ন থেকেই যায়, কার্তিক এখনো বেঁচে আছে কিনা তা আমাদের অজানা। আর পারিমা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ ভিকটিম সমাজের কটু কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নেয়। তো আজকের গল্প ছিল এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে।